আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? গাইস, আমি বসে আছি বাড়িতে। এখন সকাল হলো, রোদ উঠলো। কথা হচ্ছে, অনেকদিন লাইভে আসি না, আজকে আসলাম। মন ভালো নেই। আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। যে কথা দিয়ে কথা রাখে না সেই বেঈমান, সে কথা রাখে, সে মির্জাপুর। আমি কখনো আমার প্রাক্তনকে ক্ষমা করব না। আমি হাসতেছি, আমি হাসবো, সময়ে আমি ভালো থাকবো। আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমি সিগারেট কেন খাচ্ছি? এটা আমাকে সুখ দেয়, এটা কখনো আমার সাথে বেইমানি করে না। পরিশেষে আমি বলতে চাই, আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। সে আমার সাথে ভালোবাসার অভিনয় করছে, সে আমার সাথে প্রতারণা করছে, সে আমার সাথে বেইমানি করছে। সে আমাকে আমার হাতে হাত রেখে আমাকে কথা দিয়েছিল কখনো এই হাত ছাড়বে না, কিন্তু ঠিকই সে ছেড়ে চলে গেছে। হয়তো প্রথম থেকে তার চলে যাওয়ার ইচ্ছে ছিল। আমি কখনো সিগারেট খাই না। আমি অনেক সময়ে আমি আমার পাশে কেউ সিগারেট খেয়ে যদি হাঁটে, আমি তখন মানে ওই মানুষকে আমি অনেক হেট করতাম, অনেক ঘৃণা করতাম। কেননা আমি ওই গন্ধটা আমি নিতে পারতাম না। কিন্তু আজকে আমি একটা নিয়মিত সিগারেট খাই। আমি কেন খাচ্ছি, কেন হচ্ছে এমন? হয়তো কেউ বলবে বন্ধুদের পাল্লায় পড়ে আমি শিখে গেছি বা বড় হয়েছি। আসলে সেটা তেমন, আসলে কষ্ট। আমি শুনে আসতেছি কষ্ট থেকে। আসলে সিগারেটের মধ্যে কেমন জানি একটা, মানে কেউ বিশ্বাস করুক বা না করুক, সিগারেটের মধ্যে মানে একটা শান্তি আমি উপলব্ধি করি, যেটা হয়তো আপনারা কখনো বুঝতে পারবেন না। যারা সিগারেট খায় তারাই বুঝতে পারবে। আমি আমার প্রাক্তনকে পাওয়ার জন্য সব কিছু করতে বাধ্য ছিলাম, সব কিছু করতে বাধ্য ছিলাম। আমি এমন করি নাই, কিছুই নেই। আমি ঝগড়া হতো, সব ঝগড়া ও দিত, তারপরও আমি নিজ থেকে ছোট হয়ে একে কল দিতাম, SMS করতাম। কিন্তু সে বারবার ওই কষ্ট আমার সাথে ঝগড়া দেওয়া। কেন? আমার কোনো কমতি ছিল না। সে আমাকে বলতো আমার নাকি চাকরি হবে, গভর্নমেন্ট জব হলে নাকি আমাকে বিয়ে করবে, না হলে নাকি যদি আমার গভর্নমেন্ট জব না হয় আমাকে নাকি বিয়ে করবে। অথচ সে কোনো দিক দিয়ে আমার সমান না, কোনো দিক দিয়ে আমার সমান না। তারপর আমি তাকে আমার চোখে অনেক বড় করে দেখতাম, কারণ তাকে আমি ভালোবাসতাম। হ্যাঁ, এখনো ভালোবাসি, সামনে ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। আসলে ভালোবাসাটা এমন, যখন একটা ছেলে সঠিক থাকে তখন ওই ছেলের জীবনে থাকা মেয়েটা সঠিক থাকে না। আর কিছু কিছু ক্ষেত্রে একটা মেয়ে যখন সঠিক থাকে, কিন্তু ওই প্রান্তের ছেলেটা সঠিক থাকে না। এক্ষেত্রে প্রাক্তন ছেলে হয়ে থাকে, প্রাক্তন মেয়েটা হয়ে থাকে। আমার জীবনেও ঠিক এমন কিছু ঘটেছিল। 2020-এর 8 ডিসেম্বর আমার ভালোবাসার মানুষের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। জানি না কেন তাকে ভালো লাগে, তার চেহারা দেখি না আমি, তবু আমি প্রথম দেখায় তার প্রেমে পড়ে গিয়েছিলাম। একসাথে ছিলাম, একসাথে ঘুরছি, কথা হয়েছে, ঝগড়া, ভালোবাসা সবকিছুই আমাদের মধ্যে ছিল, কোনো কিছুর কমতি ছিল না।
বলতে চাই, ভালোবাসা আসলে কাউকে বলে আসে। ভালোবাসা আপনা আপনি মন থেকে হয়ে যায়। আসলে আমি একজনকে ভালোবাসি, সেই যেমন হোক না কেন, কিন্তু আমার পাশে যদি একটা সুন্দরী রমণীকে যদি তুমি এনে দাও, বলো একে ভালোবাসো, এখন ও চলে গেছে, কি হয়েছে, না, সেটা কখনো হয় না। আমি তাকে ভালোবাসছি, মন থেকে ভালোবাসছিলাম। তার জায়গা তো কখনো কাউকে দিতে পারি না, চাইলেও দিতে পারি না, আমি চাইলেও দিতে পারি না। দেখো, আমার প্রাক্তন, আমার ভালোবাসার মানুষ যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি চাইলে অন্য নারীর কাছে যেতে পারি, চাইলে আমি অন্য মেয়ের কাছে যেতে পারি খুব সহজে। আমার মন ওখানে আটকে গেছে, আমার বুকের বাম পাশে ব্যথা করে তার জন্য। আমি স্বপ্ন দেখি তাকে এখনো, যদি বা জানে যে আমার মন জানে, আমি জানি তাকে আমি পাবো না। তবু ভালোবাসার বিন্দু মাত্র আমি কমতি দেখি না। কেন একটা নারী একটা ছেলেকে এত স্বপ্ন দেখায় কেন? আমি সব নারীর কথা বলতেছি না, আমি শুধু আমার প্রাক্তনের কথা বলতেছি। কেন, মানে কি কারণে সে আমার সাথে এমনটা করলো? একটা মানুষের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক হলে অনেক কিছু হয়, অনেক ঝগড়া, অনেক কিছু ফেস করতে হয়, অনেক সমস্যার সমাধান করতে হয়। বাট আমাদের মধ্যে এমন কোনো বড় সমস্যা হয় নাই যে আমাদেরকে এটা কি করতে হবে, মানে এমন কোনো বড় সমস্যা হয় নাই যে আমাদের মধ্যে, আমি এমন কি উশৃঙ্খল আমি কিছু করি নাই। আমি সবসময় তার কথার বাহিরে যেতাম না, আমি তার কথার ভিতরে থাকতাম, সে যেভাবে বলতো আমি সেভাবে চলতাম। এটাও ঠিক, আমার জীবনে সে আসার পর অনেক কিছুই আমি পেয়েছি। সুখ কাকে বলে আমি বুঝেছি, ভালোবাসা কি আমি বুঝেছি, ভালো লাগা কি আমি বুঝেছি। আমি উপলব্ধি করছি আসলে ভালোবাসার সুখ, আসলে প্রেমে পড়ার মতো আনন্দ। হুমায়ুন আহমেদ স্যার বলছিলেন, আমি শুনছি কথাটা, প্রেমে পড়ার মতো আনন্দ আসলে কিছুই নেই। হ্যাঁ, আমি প্রেমে পড়েছিলাম, দেখাই আসলে প্রেমে পড়ার মতো আনন্দ কিছুই নেই। কিন্তু ওই আনন্দ শেষে আর আনন্দ থাকে না। ভালোবাসা আসলে কেউ ভালোবাসে সময়ের প্রয়োজনে, ভালো থাকার জন্য, একসাথে থাকার জন্য, অল্প সময়ের জন্য। কেউ ভালোবাসে সারা জীবন একসাথে। কিন্তু তার ভালোবাসাটা ছিল ক্ষণিকের, হয়তো তার ভালোবাসাটা ছিল কয়েকদিনের জন্য। যে মানুষ কথায় কথায় তার ভালোবাসার মানুষকে ছোট করে, সব সময় ছোট করে, সেটা কোনো সম্মান থাকে না ভালোবাসায়। তারপরেও আমি তার কাছে রয়ে যেতাম। তার অপরাধ থাকার পরেও সে আমার সাথে ঝগড়া দিত, অভিমান করত, যে আমি নিজেও জানি যে সেটা তার অপরাধ, সে নিজেও জানে যে সেটা তার অপরাধ। রাগ করার আমার অধিকার ছিল, বাট আমি রাগ করার পরে তাকে আমি কল দিতাম, তার খোঁজ আমি নিতাম নিজ থেকে। তবুও আমি আমি আগে কেমন ছিলাম সেটা জানি না, এটা জানলেও হয়তো বাদ পড়ার প্রয়োজন মনে করি না। বাট সে আসার পরে আমি এমন একটা ছেলে, আমি কখনো সে থাকার আমার জীবনে আছে এই অবস্থায় আমি কখনো কোনো মেয়েকে আমার জীবনে ঠাই দিব এমন কখনো আমি চিন্তা করি না। যদি বলো, যদি কোনো কারণবশত চিন্তা আসে আমার হঠাৎ আমার মনে, ওই মানুষটার কথা বেশি, ওই মানুষটার কথা মনে পড়ে। আমার জীবনে একজন আছে, আমার জীবনে একজন আছে
আর কথা, তাকে তো আমি কখনো কষ্ট দিতে পারবো না। সে বলে কি, সেই তার মুখ থেকে একটা কথা শুনছিলাম, সে বলে কি প্রেম করবে নাকি 1000 জনের সাথে, নাকি বিয়ে করবে নাকি একজনের সাথে। হয়তো বা সেটাকে আমি মজার ছলে নিয়েছিলাম, জানি না। হয়তো সে অন্য কারো কাছে গেছে, হয়তো কারো আমার সেই বেটার কাউকে পাইছে, স্বার্থপরের মতো চলে গেছে, এমনও হতে পারে। হয়তো বা আমি তার যোগ্য না, এমনও হতে পারে। হয়তো বা এতদিন অযোগ্য হওয়ার পরও হয়তো বা আমি এর যোগ্য হওয়ার বান্দর ছিল, এটাও হতে পারে। হাজার হাজার ব্যর্থ মানুষের ভালোবাসার ব্যর্থ মানুষের গল্প, হাজার হাজার প্রেমিকের কান্না। তবুও আমি তার কাছে আমার জীবনের ভালোবাসা খুঁজছিলাম, আমার জীবনের সুখ, আমার জীবনের সবকিছু আমি তাকে দিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার জীবনে সবকিছু তাকে ঘিরে হোক, সেটা হলো না। আমি জানি না তাকে কখনো ভুলতে পারি না। আসলে সঠিক ভালোবাসলে কাউকে মন থেকে সেটা কখনো বলা যায় না। হ্যাঁ, সেটা কাউকে মন থেকে ভালোবাসলে সেটা কখনো বলা যায় না। তাকে যে আমি ভালোবাসি, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন সবাই জানতো, কারণ এখানে লুকানোর কিছুই ছিল না। কেন লুকাবো? আমি তো প্রতারক না, আমার ভালোবাসা তো অভিনয় ছিল না। সে মেয়ে, তার ফ্যামিলিকে সে জানাচ্ছে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না। হ্যাঁ, সেটা নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না। এক কথায় আমি কোনো কমতি রাখি নাই। যেভাবে সুশৃঙ্খল ভাবে একটা মানুষকে ভালোবাসতে হয়, যেভাবে সময় দিতে হয়, আমি সব করছি। হ্যাঁ, সে চলে গেছে, চলে যাওয়ার পর আমি এখন নিজেকে অনেক এখন একটু হালকা মনে করতেছি। কেননা যখন সে ছিল তখন আমার অনেক স্বপ্ন, তখন আমি অনেক কিছু আশা, অনেক জীবনকে কিভাবে সেটেল করব, কিভাবে মানে একটা স্বপ্ন বড় হব, কিভাবে আমি নিজেকে একে নিয়ে কিভাবে ভালো থাকবো, অনেক চিন্তা, কখন বিয়ে হবে, কখন একসাথে থাকবো, অনেক চিন্তা মাথায় পড়বে। হালকা কিন্তু মন ভালো নেই, হালকা কিন্তু মন ভালো নেই। কেন আমি সে চলে যাওয়ার কারণ আমি এখন আপনাদেরকে বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? আসলে আমি নিজেও জানি না সে চলে যাওয়ার কারণ কি। আমি আসলে একটা কথা বল, আমি এখনো জানি না, এখনো আমি শুনি নাই, দেখি নাই যে সে অন্য কারোর সাথে একসাথে হয়েছে। এটা আমি এমন কোনো কিছু শুনি নাই। বাট আমি যদি কখনো শুনি সে অন্য কারো হাত ধরে, হয়তো ওই সময় পৃথিবীতে আমার মতো কষ্ট জানি না একটা মানুষের জীবন এমন কেন হয়। কতই না সুখ ছিল আমাদের জীবন, কতই না স্বপ্ন দেখতাম। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম একটা ভালো সঠিক মানুষ আমার জীবনে আসুক, কিন্তু একটা ভুল মানুষের সাথে কেন আমার দেখা হলো, একটা ভুল মানুষের সাথে কেন আমার দেখা হলো, আমি বুঝি না, এখনো বুঝতে পারি না। সে যতটুকু পাওয়ার যোগ্য ছিল আমি তার চেয়ে বেশি তাকে দিয়েছিলাম। বাট আমি আমার যোগ্য অনুযায়ী আমি তার থেকে কিছু পাই। আমি পেয়েছি সেটা আমি আদায় করছি, যেটা আমি আদায় করছি সেটা আমি পেয়েছি, কিন্তু আদায় না করে আমি কখনো কিছু পাইনি। তার বিষয়ে ছোট ছোট কারণ, তার বিষয়ে ছোট ছোট ভুল হলে সেগুলা
ওই জন্য আমার অনেক যুদ্ধ করতে হতো, কিন্তু আমি একটা ছোট্ট ভুল করলো আমার অনেক কিছু হয়ে যেত। মানুষের জীবনে তো অনেক ভুল থাকে, তাই না? কেউ তো আর পরিপূর্ণ জীবন না, কারো জীবন তো পরিপূর্ণ না। মানুষের চলার পথে অনেক ভুল হয়, কিন্তু তার ভুল আমি যেন সহজেই ক্ষমা করি। আমার ছোট ছোট ভুলগুলা যেন অনেক বড়, অনেক বিশাল, পৃথিবী সমান, এরকম এভাবেই চলে জীবন। কি আর বলার, সব শেষে বলতে চাই আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। জানি সে বসে থাকবে না, সেটাও জানি। সে অন্য কারো হাত ধরবে, হয়তো অন্য কাউকে বিয়ে করবে, সুখে থাকবে, হয়তো বা এমনও হতে পারে সব মনের দিক ছাড়া অন্য দিক দিয়ে আমি তার চেয়ে অনেক বেশি হ্যাপি থাকবো। কিন্তু যে স্বপ্ন দেখায়, আবার সেটা মানুষ স্বপ্ন দেখানোর পরে যে আবার প্রতারণা করে, ওরকম মানুষকে কেমনে ক্ষমা করব? আপনারা ক্ষমা করবেন? যে আমাকে স্বপ্ন দেখাইছে বলে আমি আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার সবকিছু, আমার পরিচিত আশেপাশে সবাইকে আমি সবাইকে অলরেডি আমি সবাই জানে যে তাকে আমি বিয়ে করতেছি, সবাই জানে যে সে আমার বউ, মানে আমি অলরেডি সবকিছু আমার ফ্যামিলি, পরিবার সবাইকে বলে দিয়েছি, মানে সবাই জানে, সে নিজেও জানে। কিন্তু কিছু করে সে তার এমন আচরণকে মেনে নেওয়া যায়? যাই হোক, আমি বলি ভালোবাসার আগে সবাইকে, আমি এখন কথা শেষ করব, সবাইকে আমি বলি ভালোবাসার আগে পরিবারের মানুষগুলো দেখতে হবে ওই মানুষটা কেমন। কথা আগে প্রেমে পড়ার আগে মনকে স্থির করে আগে ওই মানুষটাকে চিনতে হবে। তুমি আগে যদি ওই মানুষটাকে না চিনো, আপনি যদি আগে ওই মানুষটাকে যদি না চিনেন, তাহলে আজকে আমার মতো কষ্ট পাবে। ওই মানুষের মন কতটুকু পবিত্র, বর্তমানে কতটা ভুল। প্রথমটা আমাদের সম্পর্ক এমন ছিল না। প্রথম কিন্তু সে আমাকে এক পলক দেখার জন্য পাগলের মতো হয়ে যেত, প্রতিদিন বলতো আসো দিকে দেখা করে দেখা। আমি চাইতাম না, কারণ আমি তো তাকে সারা জীবনের জন্য আমার মনে জায়গা দিয়েছিলাম। সে যেখানে যাইতে চাইতো, সে তার পরিবারের কেউ থাকতে পারতো, তার ফ্যামিলির কেউ হয়তো বা তাকে চিনে দেখে হয়তো বা আমার সহায়তা করতো, সেজন্য আমি এসে ব্যয় করতাম। তারপরেও এর মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি যাইতাম, যেমন ভাব বলতো সে তেমন ভাবে দেখা করতাম। কিছু সময় মানুষকে এভাবে স্বার্থপর করে তোলে, এটা আমার জানা ছিল না। আমি আসলে অনেক চেষ্টা করছি, মানে একটা সম্পর্ক, আমাদের রিলেশনটাকে টিকিয়ে রাখার জন্য। আমি ধরে রাখতে পারিনি। ব্যর্থতা, কোনো অভিযোগ নাই। আমি দেখি কেউ ভালোবাসার মানুষকে ছেড়ে চলে গেলে তাকে নিয়ে অভিযোগ দেয়। আমি তার নাম বলি নাই, তার পরিচয় দিই নাই। আমি দিব না কখনো, কাউকে বলবো না যে মানুষটা আমার সাথে বেইমানি করছে, প্রতারণা করছে। সে আমাকে বুকে ছুরি দিয়ে আঘাত করলো, আমি কখনো এটা বলতে পারবো না যে সে আমাকে বুকে ছুরি দিয়ে আঘাত করছে। আমি সেটা বলবো না কখনো। কেন বলবো না? আমি সেটা কেন বলবো না? আমি বলবো না যে তার ক্ষতি হোক, আমি এমন কিছু চাই না, কখনো চাইনি, চাইবো না সামনে। আমার বন্ধুরা বলতো, আমি যখন এদের সাথে দেখা হতো, আমার যখন কষ্ট থাকতাম, চিন্তায় থাকতাম, টেনশনে থাকতাম, বন্ধুরা বলতো এরকম, এই মেয়েটা তোমাকে কখনো বিয়ে করবে না, তুমি একা এখানে সুখ, তোমার সুখ ওখানে। তারপর আমি এদের কথাকে আমি উপেক্ষা করে আমি সবসময় বলতাম না, এটা সরি,
ও আমাকে অনেক অনেক লাভ করে, ও আমাকে অনেক ভালোবাসে। আমি সবসময় কি করতাম, এদের কথাকে এড়িয়ে যেতাম, কিন্তু আজকে হয়তো এদের কথাটাই সঠিক। মানুষ যে এত ছোট হতে পারে, মানুষ যে এত স্বার্থপর হতে পারে, মানুষ যে এত ছোট হতে পারে, মানুষ যে এত স্বার্থপর হতে পারে, মানুষ যে এত নির্যাতন হতে পারে, আমি কল্পনা করি না। মানুষ মানুষ এত স্বার্থপর, এত 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 স্বার্থপর কেমনে হয়? মানুষ এত স্বার্থপর। এদের 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 থেকে মরতে হবে, এদের থেকে তো মরতে হবে, তাই না? এরা তো আল্লাহর কাছে একদিন সম্মুখীন হবে। মানুষের জীবন, কেউ কে বলে থাকে মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মসজিদ। মানুষের মন ভাঙার সাথে মসজিদ ভাঙার সমান বলে আখ্যায়িত করা হয়। মানুষে বলে থাকে, আর কি এটা কতটুকু সঠিক আমি জানি না, কিন্তু মানুষ বলে থাকে, কবিরা বলে থাকে। কিন্তু মানুষ এত নিষ্ঠুর আচরণ কেন করে? মানুষ এত নিষ্ঠুর কেন হয়? মানুষ মানুষের সাথে তো স্বপ্নে দেখায়, এত প্রতারণা কেন করে? মানুষ মানুষকে স্বপ্ন দেখায় কিভাবে কিভাবে পারে এমন আচরণ করতে? সবশেষে আমি তার সুখ কামনা করি, তার ভালো থাকা কামনা করি। ভালো থাকুক সে। আপনারা দোয়া করবেন আমার মতো জীবন যেন কারো না হয়।